গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা রাঙাকে বলছে, রাঙা তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে। আমার কথাটা হচ্ছে ওই মেয়েটাকে নিয়ে। ওই মেয়েটা ওই হোমে আর কতদিন থাকবে বলতো? ওই মেয়েটা একটু নিজের পায়ে দাঁড়াতে হবে তো। ওই হোমে পচে মরছে ওই মেয়েটা, জানিস তো ওর খুব অসুবিধে হচ্ছে। এরপর রাঙা বলছে, হরে মা, আমার তো ওর সাথে একটু দেখা করা দরকার ছিল। আমি ওর সাথে দেখা করব আর ওকে কোনো না কোনো একটা কাজে লাগিয়ে দেবো, যাতে করে ও নিজের কাজটা নিজেই করতে পারে আর নিজের পায়ে দাঁড়াতে পারে। এরপর প্রমিতা বলছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে নিয়ে অনেক রহস্য জড়িয়ে আছে। আমার মনে হয় এবার এই মেয়েটার আসল পরিচয় সবাইকে বলে দেওয়া উচিত। এরপর দেখা যাবে রাঙা চমকে যায়। এরপর বলছে, মা এটা কি ঠিক হবে? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে রাঙা, কারণ আক্কু কিন্তু অলরেডি এই মেয়েটাকে দেখে ফেলেছে। আক্কু কিন্তু বাড়িতে এসে অনেক হট্টগোল শুরু করে দিয়েছিল সেই মেয়েটার বিষয়ে। তাই আমি বলি কি, তুই আক্কুর কাছে সবটা খুলে বল। এরপর রাঙা বলছে, মা আমি যদি অরুণবাবুর কাছে সবটা খুলে বলি, তখন তো অরুণবাবু আমাকে কিভাবে বলবে বলতো? অরুণবাবু আমার উপর বড্ড অভিমান করবে, বলবে আমি এই মেয়েটাকে এতদিন এই বাড়িতে সাজিয়ে রেখেছিলাম আমার হয়ে হয়ে তখন কত অভিমান হবে তুই জানিস তো অরুণবাবুর ভীষণ অভিমান। এরপর প্রমিতা বলছে, আমি তো জানি আক্কুর কেমন অভিমান, কিন্তু আমার মনে হয় সবটা বলে দেওয়া উচিত। আর শোন রাঙা, আমার মনে হয় সেই মেয়েটা তোরই যমজ বোন। এই কথা শুনেই দেখা যাবে রাঙা চমকে যায়, বলছে, কি বলছিস কি তুই মা? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রে, এমনটাও তো হতে পারে তোর বাবা তোর দাদার থেকে আর তোর থেকে এই কথাটা লুকিয়েছে। এমনটাও হতে পারে ও তোদেরই যমজ বোন, হয়তো জানাতে চাইনি, এই কারণেই তোদেরকে জানায়নি। এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা। এরপর বলছে, কি বলছিস কি তুই মা? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ রাঙা, আমি একদম ঠিক কথাই বলছি। তুই ওই মেয়েটার সাথে একটু দেখা করবি, ওর সাথে কথা বলবি আর ওকে একটা কাজের ব্যবস্থা করে দিবি। এই কথা বলতেই রাঙা বলছে, হরে মা, ঠিক আছে আমি দেখা করব, আগে পুজোটা হয়ে যাক, তারপরে এই কথা বলে রাঙা চলে যায়। এরপর প্রমিতা হাত জোর করে উপরওয়ালাকে বলছে, আর দেখো কোনো অশান্তি যেন না হয়, কোনো ক্ষতি যেন কারোর না হয়, আমার পরিবারটা যেন ওইভাবে হাসি খুশিতে ভরে থাকে। কথা বলে প্রমিতা চলে যায়। দরজার আড়ালে থেকে সবটাই শুনে ফেলে বৃন্দা। এরপর বৃন্দা তো ভীষণ খুশি, বলছে যে সত্যিটা জানার জন্য আমি এত পিছু করেছি, সত্যিটার কতবার হোমে গিয়েছি, অথচ সত্যিটা আমি জানতে পারিনি। আর আজকে সত্যিটা আমার কাছে এসে ধরা দিয়েছে। এবার তো রাঙাকে সাহায্য করার মন্ত্র আমি পেয়ে গেছি। রাঙার হাতে রাঙাকে খুন করব। এত দিন যাবত, এত বছর যাবত রাঙা আমাকে অনেক জ্বালিয়েছে, কিন্তু আজকে আমি এত মোক্ষম একটা জিনিস পেয়েছি, যাতে করে রাঙার পুরো জীবনটা আমি নষ্ট করে দিতে পারবো। হে ওপরালা, তুমি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছো। এত কষ্ট করে আমি এতগুলো দিন কত খোঁজাখুঁজি করেছি সত্যগুলো, তবে আজকে আমার চোখের সামনে সব ক্লিয়ার। কথা বলে নিজের রুমে চলে যায় বৃন্দা। এরপর ফোন করে একজনকে, বলছে, তোমার আসার সময় হয়ে গেছে, তোমাকে নতুন রূপে ফিরে আসতে হবে রাঙার ক্ষতি করার জন্য। জানো, তোমাকে আমি এমন একটা খবর দেবো যেটা শুনে তোমার চোখ চকচক করে উঠবে। রাঙার মতো দেখতে আরেকটা মেয়ে আছে, তোমাকে জানতে হবে ওটা রাঙার বোন কিনা, বা যমজ বোন, বা আসল আত্মীয় স্বজন কিছু কিনা। কথা বলতে বলতেই দেখা যাবে সেই মেয়েটা নিজে সবার সামনে এসেছে। সে আর কেউ নয়, আহিরি। বৃন্দা আহিরিকে এতক্ষণ সবকিছু বললো, আর আহিরি একলব্য আর রাঙার একটা ছবিতে ছুরি দিয়ে তাক করে রাঙার ছবিটাকেই ছিন্ন ভিন্ন করে ফেলে আহিরি। এরপর আহিরি বলছে, রাঙা আমি আসছি, তোমাকে ধ্বংস করার জন্য আমি আসছি। এই কথাই বলছে আহিরি। ওইদিকে দেখা যাবে রাঙা একলব্য শুয়েছিল। এরপর রাঙা লুকিয়ে লুকিয়ে বাইরে চলে আসে আর সেই মেয়েটাকে ফোন করে। এরপর সেই মেয়েটা বলছে, দিদি এতদিন বাদে আমার কথা তোর মনে পড়লো? জানিস আমাকে এখানে ওরা খেতেও দেয় না, ঠিক মতো খেতে দেয় না, আমাকে কত কথা শোনা। আমি এখানে ভালো নাই রে দিদি, তুই আমাকে এত দিন এখানে রেখে গেছিস, কিন্তু আমার কোনো খোঁজ খবরও নিসনি। এই কথা বলতে রাঙা বলছে, তুই জানিস না আমার সাথে কি কি হয়ে গেছে। আমি সমুদ্রের তীরে পড়ে গিয়েছিলাম জাহাজ থেকে, আরো অনেক কাহিনী হয়েছে, আমি তোকে পরে খুলে বলবো সবটা। এই কারণে তোর সাথে আমি দেখা করতে যেতে পারি নাই। কথা বলতেই দেখা যাবে সেই মেয়েটা বলছে, ও তার মানে আমাকে কেউ একবারের জন্য এগুলো জানানোর প্রয়োজন মনে করে নাই। জানিস তো আমি একবার ভেবেছিলাম আমি তোদের বাড়িতে গিয়ে অনেক অশান্তি করব, বলবো আমাকে খাবার দেয় না। এরপর রাঙা বলছে, তুই কোনো চিন্তা করিস না, আর শোন তোকে ওখানে এইভাবে বসে থাকতে হবে না। এরপর সেই মেয়েটা বলছে, আমার তো এইভাবে বসে থাকতে ভালো লাগছে না, আমাকে কিছু একটা কাজ দে না। এই কথা বলতেই রাঙা বলছে, হ্যাঁ আমি তোকে একটা কাজের জোগাড় করে দেব, তোকে যেভাবে শিখতে বলা হবে তুই সেভাবেই শিখবি। আর শোন, তুই কোনো চিন্তা করবি না, তোর জন্য আমি সবকিছু পাঠিয়ে দিয়েছি, খাবার পাঠিয়ে দিয়েছি, আমি কথা বলে নিয়েছি, তোর আর কোনো অসুবিধা হবে না। আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, পুজোটা শেষ হয়ে গেলে আমি তোর সাথে গিয়ে দেখা করব। এই কথা বলতেই মেয়েটা বলছে, ঠিক আছে দিদি, তুই কিন্তু আসিস, আমার অনেক কথা আছে তোর সাথে। এখানে মানুষ না আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। এই কথা বলতে রাঙা বলছে, শোন তুই অচেনা কারোর সাথে কথা বলবি না আর কারোর সামনে যাবি না।
কথা বলতে মেয়েটা বলছে, হ্যাঁ রে দিদি, আমি তো কারোর সামনেই যাই না, আমি রুমেই বসে থাকি। এরপর রাঙা বলছে, হ্যাঁ রুমেই বসে থাকবি, আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না, তুই কিছুদিন অপেক্ষা কর, আমি তোকে ওখান থেকে অন্য একটা কাজ দেবো, শোন তুই কারোর সামনে বেরোবি না কিন্তু। কথা বলতে মেয়েটা বলছে, ঠিক আছে, নিজে পেয়ে দাঁড়াবো, আমি কিছু কাজ করবো, সত্যি খুব ভালো লাগছে শুনে, কিন্তু তুই আমার সাথে দেখা করবি কিন্তু। এরপর রাঙা বলছে, হ্যাঁ চিন্তা করিস না, আমি এবার রাখছি, পুজোটা শেষ হয়ে গেলে আমি আসছি। কথা বলে ফোনটা রেখে দেয় রাঙা। এরপর সেখানে প্রমিতা আসে, ভয় পেয়ে যায় রাঙা। এরপর প্রমিতা বলছে, আমি তোর সব কথাই শুনেছি, শোন তুই এখানে দাঁড়িয়ে কথাগুলো বলছিস, আক্কু তো ঘুমাচ্ছে, সবকিছু শুনে ফেলবে তো। রাঙা, আমি তোকে বলেছিলাম যে আক্কুকে সবকিছু বলতে, তুই আবার বলে দিয়েছিস। এরপর রাঙা বলছে, না রে মা, কি বলবো বলতো, এখন যদি আমি উড়ানবাবুকে সবকিছু বলি তাহলে উড়ানবাবু আমার উপর বড্ড অভিমান করবে, জানিস তো, অভিমান করে আমার সাথে কথাই বলবে না, বলবে আমি ওর সাথে মিথ্যে কথা বলেছি, আর এটাই তো উড়ানবাবু সব থেকে বেশি ঘৃণা করে। এই কথা বলতেই প্রমিতা বলছে, হ্যাঁ রাঙা শোন, আমি বলি কি, তুই এখন কাউকে কিচ্ছু বলিসনি, এতদিন ওই মেয়েটাকে যেভাবে লুকিয়ে রেখেছিলিস ও এভাবেই লুকিয়েই থাকবে। আমি চাই না আমাদের বাড়িতে যে পুচকি সন্তান আসছে তার উপর এসব কিছুর প্রভাব পড়ুক, এভাবে সবার মান অভিমান হোক, আমি চাই না। আক্কু তোর উপর মান অভিমান করুক, সেটা সত্যি আমি চাই না। এই কারণে আমি বলি কি, ওই মেয়েটার কথা কাউকে বলতে হবে না, তুই ওই মেয়েটাকে লুকিয়ে লুকিয়েই কাজ করাস, আগে যেমনটা করাতিস, আর ওর নিজে পায়ে দাঁড়ানোর জন্য ওকে কোনো একটা কাজ দিয়ে দিস, আর ও যেন কারোর সামনে না আসে। এই কথা বলতেই রাঙা বলছে, হ্যাঁ আমি বলেছি কথা, তবে আমি বলেছি পুজোটা শেষ হয়ে যাওয়ার পর ওর সাথে আমি দেখা করব। এরপর প্রমিতা বলছে, বলতো আমার কত আনন্দ লাগছে রে রাঙা, আমাদের বাড়িতে পুচকি একটা আসবে, এই একটা বছর আমি তোর অনেক জোগাল যত্ন করব, তোর সাথ দেব, খুব হই হুল্লোড় করবো, যা এখন গিয়ে ঘুমিয়ে পড় রাঙা। এই কথা বলতে রাঙা গিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে প্রমিতা উপরওয়ালার কাছে হাত জোড় করে বলছে, আর কোনো অসুবিধায় ফেলো না তুমি, সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়। এর পরের দিন সকালবেলা পুজোর সময় সবাই তো হই হুল্লোড় করছে, তখন রাঙা সেখানে আসে। এরপর রাঙা বলছে, কি রে, আমার জন্য কিছু কাজ রাখিসনি, আমি কাজ করব দিদি ভাই। এরপর পাঞ্চালি বলছে, না না, তুমি এখানে বসো, তোমাকে কোনো কাজ করতে হবে না। রাঙা বলছে, কি রে, আমাকে এখন থেকে কাজ করা বন্ধ করে দিয়েছিস, আমি কাজ করব না। এরপর পাঞ্চালি বলছে, না করবে না। এরপর সবাই বলছে, না রাঙা তুই কোনো কাজ করবি না। এরপর নবারুণ বলছে, আচ্ছা আমাদের বাড়ির আর দুই বউ কোথায়, আর সাতকীকেও তো দেখছি না। এরপর এই কথা বলতে ওইদিকে দেখা যাবে একলব্য রাঙার দিকে তাকিয়ে আছে। রাঙা দেখতে পায় একলব্য রাঙার দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। এরপর রাঙাকে দেখে ইশারা করে, রাঙা তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এরপর লজ্জা পায় রাঙা, হাসছে। ওইদিকে দেখা যাবে নবারুণ বলছে, ময়না কোথায় ময়না? তখনই ময়না দৌড়ে চলে আসে নিচে। এরপর বলছে, এই তো আমি বাবা, আমার শরীরটা যা খারাপ গেল না, আমি তো ভেবেছিলাম উঠতেই পারবো না, তবে খুব কষ্ট করে উঠেছি জানেন তো বাবা। এই কথা বলতে প্রমিতা বলছে, সেটা তো আমি জানি ময়না, আমি জানি যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে, পুজো আচ্ছা হলে তোমরা দুই বউ মিলে কোনো কাজই করো না, তোমার সেই দিনেই শরীর খারাপ হয়। এই কথা বলতেই দেখা যাবে ময়না বলছে, ও মরিজা, আমি কি কোনো কাজই করি না নাকি এ বাড়ির? আমি কি এভাবে শুয়েছিলাম নাকি? আমার অসুস্থ লাগছিল। তখনই সার্থকী এসে বলছে, তুমি এমনি এমনি শুয়েছিলে, আমি কতবার বলবো ময়না, যে আমি কতবার বলেছি যাও সকাল সকাল গিয়ে পুজোর একটু কাজে হাত লাগাও মায়ের সাথে, না তুমি তো আমার কোনো কথাই শোনোনি, পড়ে পড়ে ঘুমিয়েছো। ঘুম কাতুরে মেয়ে একটা, আমার কোনো কথাই শোনে না, ও নিজে তো এক এক কাজ করে আর আমাকে সবার সামনে ছোট করে। এরপর দেখা যাবে সভ্য বলছে, হ্যাঁ এই যে এমন ছোট। এরপর সার্থকী বলছে, শোন দাদা, এভাবে ইয়ার্কি মারবি না আমার সাথে, দেখেছো আজকে তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে ময়না। এরপর ময়না বলছে, মরি যা, সব শুধু আমার জন্যই, আমি তো উঠতে দেরি করে ফেলেছি, আমার তো অসুস্থ লাগছিল সেই কারণে। এরপর দেখা যাবে অঙ্কুর আর নবারুণ বলছে, আচ্ছা তোরা একটু থাম না। এরপর অঙ্কুর বলছে, মেজদা একটু থামো না, এখন ঝগড়াঝাটি আর করো না প্লিজ, সময় তো হয়ে গেছে আর কাজগুলোও হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে একলব্য ওইভাবে তাকিয়ে আছে দেখে রাঙা ভীষণ লজ্জা পাচ্ছে, কিছুই বলতে পারছে না। আর এইসব কিছু সবটাই দেখছে পাঞ্চালি আর অঙ্কুর, আর দুজনের দিকে তাকিয়ে হাসছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা ফোন করেছে আহিরিকে বলছে, হ্যাঁ তুমি যেই গলি দিয়ে গিয়েছো ওই গলি দিয়েই হোমটা। এরপর আহিরি বলছে, হ্যাঁ আমি চলে এসেছি সেই হোমের সামনে। এরপর বৃন্দা বলছে, তুমি ওখানে যাবে, ওখানে গিয়ে তুমি মেয়েটার সাথে কথা বলবে, ওই মেয়েটা আদৌ রাঙার কিছু হয় কিনা, রাঙার যমজ বোন কিনা, সেটা তোমাকে জানতে হবে আহিরি। আর তারপর রাঙার চালে রাঙাকে মাত দিতে হবে। এই কথা বলতে আহিরি বলছে, হ্যাঁ সেটা আবার বলতে। এই কথা বলতে বৃন্দা বলছে, আচ্ছা তুমি থানায় কি তোমার মতো কাউকে রেখে এসেছো? এরপর আহিরি বলছে, হ্যাঁ আমার হয়ে কাউকে ওখানে থাকতে বলেছি, আর সব কিছু ঠিক করা আছে, কেউ বুঝতেও পারবে না আমি এখানে আছি, মানে আমি জেলের বাইরে আছি। আমাকে এতগুলো বছর ওই অন্ধকার জেলে পচিয়ে রেখেছে, তাই না? আমি রাঙাকে কিছুতেই ছাড়বো না, আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে, আমাকে ওই অন্ধ কুটুরিতে রাখা হয়েছিল, আমার কাছ থেকে জোর করে আমার ভালোবাসার মানুষকে কাড়া হয়েছে, তাই আমি কি প্রতিশোধ নেব না? আমি চলে এসে সেই প্রতিশোধ নিতে। এই কথা বলতে বৃন্দা বলছে, হ্যাঁ আহিরি, যা করবে খুব
সাবধানে। এবার রাঙার প্ল্যানে রাঙাকে বাজিমাত করবো আমরা। এই কথা বলতে আহিরি বলছে হ্যাঁ হ্যাঁ এবার রাখি। এ কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর আহিরি বলছে রাঙা অনেক ক্ষতি করেছো আমার কাছ থেকে আমার একলব্যকে কেড়ে নিয়েছো আর আমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করেছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই কথা বলে হোমের ভেতরে চলে যায় আহিরি। এদিকে বৃন্দা ভীষণ খুশি, বলছে রাঙা তুই আমাদের সাথে এতদিন যে প্ল্যানটা করেছিস সেই প্ল্যানটা আজ আমি দেখে ফেলেছি, বুঝে ফেলেছি আর সব ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। তোর প্ল্যানেই তোকেই বাজিমাত করব। তুই তীর ধনুক চালাতে খুব পারদর্শী তাই না? রাঙামতি তীরন্দাজ, তোর তীর দিয়েই আমি তোকে বধ করব। এবার শুধু দেখবি এই বৃন্দা বসু কি করতে পারে। এই কথা বলে নিচে চলে যায় বৃন্দা। এরপর বলছে কি মা সবাই থেকে কাজ শুরু করে দিয়েছেন, আমিও কাজ করতে চাই। সব কাজ তো এখানকার হয়ে গেছে, তাহলে আমি এক কাজ করি, বরং ভোগ রান্না হবে না, আমি বরং পুজোর ভোগটা রান্না করে ফেলি। এই কথা শুনে নবারণ বলছে বাবা আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো রে? অঙ্কুর সূর্য কোন দিক দিয়ে উঠছে? এই ভূতের মুখে রাম নাম শুনতে পাচ্ছি। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে বাবা এভাবে বলছেন কেন? আমি কি সত্যি কোনো কাজ টাজ করতে পারি না নাকি? আমি ভোগটা রান্না করি। এই কথা বলতে সব্য বলছে যাক হয়েছে, ওখানে ও ভোগের পূরণটা যখন দেবে এদিকে আমার মনটাও ভাষ্ট হয়ে যাবে, মনে হবে যে বোমা মেরেছে। প্লিজ হাত জোর করে বলছি দয়া করে ভোগটা তুমি রান্না করো না, নাহলে দেখা যাবে ওই ভোগ খেয়ে আমি পাগল হয়ে যাবো। এই কথা বলতে বৃন্দা বলছে কি বলছো কি তুমি সভ্য? এখন তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করছো তো? এরপর দেখা যাবে সভ্য বলছে অপমান কোথায় করলাম, তোমার ভোগের পূরণের কথাই তো বললাম। এই কথা বলতেই সবাই হাসছে। এরপর বৃন্দা তো ভীষণ রেগে যাচ্ছে, বলছে আমাকে নিয়ে সভ্য মজা করছে আর আপনারা সবাই হাসছেন, ওকে কিছু বলছেন না? ভালো লাগছে না কিন্তু, আমি তো একটু কাজে সাহায্য করতে চাইছি, তাই বলে আমাকে নিয়ে এভাবে হাসাহাসি করবে? কথা বলে মন খারাপ করছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এদিকে বৃন্দা রাঙাকে বলছে ও মা রাঙা তোর মুখটা তো ভীষণ উজ্জ্বল করছে, খুব সুন্দর লাগছে তোকে। অবশ্য মা হবি তো, মা হলে সবার মুখটা এভাবে উজ্জ্বল হয়। সবার কপালে তো সব সুখ সহ্য হয় না, সবাই তো আর এভাবে সন্তানের সুখ পায় না। এই কথা বলে মন খারাপ করছে বৃন্দা। এদিকে বৃন্দার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে নবারণ অঙ্কুরকে বলছে এই অঙ্কুর দেখো তো পুরোহিত মশাইকে একটু ফোন করে দেখো উনি কত দূর আছে, আর সময় তো হয়ে যাচ্ছে। এরপর অঙ্কুর বলছে বাবা আপনি চিন্তা করবেন না, আমি ফোন করেছি, ওনার আর বেশি টাইম লাগবে না, উনি চলে আসবে খুব কিছুক্ষণের মধ্যেই, আপনারা চিন্তা করবেন না। এদিকে প্রমিতা রাঙার দিকে তাকিয়ে রাঙাকে একটা চুমু খাচ্ছে। ওইদিকে দেখা যাবে সেই মেয়েটা নিজের রুমে বসেছিল, টেবিলে নানান রকমের খাবারগুলো দেখে মেয়েটা চকচক করে ওঠে। এটার কোনো হোশ থাকে না, খাবারগুলো খেতে থাকে। এরপর সেখানে আহিরি চলে আসে, আহিরি আর হোমের সেই ম্যাডামটা আসে। এদিকে এইভাবে মেয়েটাকে খেতে দেখে একে অপরের দিকে তাকিয়ে আছে। এরপর আহিরি মনে মনে ভাবতে থাকে সেই কথা, হোমের সেই ম্যাডামকে অনেকগুলো টাকা দিয়েছে আহিরি, বলছে ওই মেয়েটার সাথে শুধু দেখা করিয়ে দেবেন, আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না, এর বিনিময়ে আপনি অনেক টাকা পাবেন আর কেউ জানবেও না। কথাই ভাবতে থাকে আহিরি। এইদিকে দেখা যাবে মেয়েটা খেতে থাকে। এরপর আহিরি বলছে আরে আস্তে খাও, এই খাবারগুলো তোমারই, তোমার জন্য এই খাবারগুলো আনিয়েছি, আস্তে আস্তে খাও, খাবারগুলো না হলে গলায় আটকে যাবে। এই কথাই বলছে আহিরি। এরপর দেখা যাবে সেই মেয়েটা অবাক হয়ে সবার দিকে তাকাচ্ছে এদিকে সেদিক। এরপর বলছে কতদিন বাদে এত ভালো খাবারগুলো খেতে পারছি, আর এই হোমের খাবারগুলো একদম ভালো না, খাবারগুলো যেন কেমন, অনেকদিন পর খেতে পাচ্ছি তো এই কারণেই খাচ্ছি। এই কথাই বলছে সেই মেয়েটা।